সরকারি কর্মী নাকি না রাজনীতি? হ্যাঁ, ডেফিনেটলি। যখন আমি ওটা ছেড়ে এসে রাজনীতিতে এসেছি, তার মানে এটাকে আমি ভালোবাসি, এটা প্যাশন। মানুষ যদি প্যাশনেট না হয়, কোনো প্যাশন না থাকে, তখন রাজনীতি করতে পারবে না। ফলে রাজনীতির প্রতি আমার একটা প্যাশন বা ভালোবাসা আছে, সেটা আমি বলতে পারি। সরকারি চাকরিটা নিশ্চয়ই ভালো লাগার জায়গা, কিন্তু দায়িত্ব বা কর্তব্য বা সেট অফ রুলস যেটা থাকে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে প্যাশনের থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে রুলস ফলো করতে হবে। প্যাশন তো থাকতেই পারে চাকরির জন্য। অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার আর্মড ফোর্সেস, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এইরকম একটা ক্রাইসিসের সময় দাঁড়িয়ে, অফকোর্স সায়েন্টিস্ট যারা ছিলেন, ডিআরডিও অ্যান্ড আদার্স, ইসরো, ডিআরডিও, তারাও কাজ করেছেন। ডেফিনেটলি ইটস আ হাইটেক অপারেশন হয়েছে। So we give full credit to them. Coming back to the people who are out to take political credit out of it, it's very bad, you should say. আপনার আর্ম ফোর্সেস লড়াই করছে আর আপনি ঠান্ডা ঘরে পিছনে বসে বলছেন যে কৃতিত্ব আমার। দিল্লি কেন্দ্রীয় সরকারের যারা যে পার্টি দিল্লিতে রয়েছে তারা ডিম্যান্ড করছে ঘুরিয়ে ফিরিয়ে যে তারা নাকি একটা সাংঘাতিক রকম কিছু কাজ করেছে। আপনারা কি করেছেন? গোটা ভারতবর্ষ ইউনাইটেড ছিল। গোটা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা বলেছে যে আমরা আর্ম ফোর্সেসের সঙ্গে আছি। কেউ বলেছে না আমরা সঙ্গে নেই? প্রত্যেকে বলেছে, দলমত নির্বিশেষে সরকারকে সমর্থন দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি, যে দেশের ক্রাইসিসে আমরা রাজনীতি করি না। তাহলে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি, যদি পরিষ্কার করে বলি, কিভাবে how they can stoop so low if they are claiming credit for this operation? This is absolutely, I should say, unacceptable. খুব খারাপ এটা। সম্ভবত আমরা দেখছিলাম কিছু মানে অথেন্টিক মিডিয়াতে আকাশ তীর বলে একটা ওয়েপন ইন্ডিয়া ডেভেলপ করেছে ইন্ডিজেনাসলি, যেটাতে মানে সোয়ার্মিং ইনকে সোয়ার্মিং আউট করে দেওয়া হচ্ছে না, একসাথে এত কাউন্টার প্রজেক্টাইল ছাড়া হচ্ছে ড্রোনকে নিউট্রালাইজ করতে করে। তো দেয়ার মে বি মেনি আদার সাচ সিস্টেম ইনভলভ। S-400-এর কথা বারবার আসছে, রাশিয়ান মেড, যেটা মোস্টলি মিসাইল অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য অনেক হাই রেঞ্জে অপারেট করছিল। তাহলে সেই আমরা ছোটবেলায় যখন বি.আর. চোপড়ার মহাভারত দেখতাম, তখন আমরা দেখতাম যে একটা তীর আসতো আর একটা তীর তাকে কাউন্টার করতো, একটা আগুন জ্বলে যেত। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই থট কি এটা সব একটা মানে কল্পনা, এরকম তো হয় না। কিন্তু এখনকার ওয়ারফেয়ার দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, মানে things are neutralized by each other. ফলে মডার্ন ওয়ারফেয়ার মানে একটা মানে অন্য লেভেলেই পৌঁছে গেছে টেকনোলজি, যেখানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস দেখছিলাম তারা ইসরোকে ধন্যবাদ দিয়েছে। মানে স্যাটেলাইট ইমেজারি এত পাওয়ারফুল ছিল যে ওদের লোকেশন, ওদের অ্যাক্টিভিটিস আমাদের মানে সায়েন্টিস্টরা দে কুড সাকসেসফুলি ক্যাপচার অ্যান্ড ফিড টু দ্য আর্মি। ভাবুন যে কত বড় সিনক্রোনাইজেশন হচ্ছিল, যে কোথাও সায়েন্টিস্টরা ক্যাপচার করছে, সেই ফিডটা আর্মির কাছে আসছে মুহূর্তের মধ্যে। আমরা উই ক্যান জাস্ট ইম্যাজিন, নট মিলিটারি এক্সপার্টস, বাট অ্যাজ এ কমন অ্যাওয়ার পিপল উই ক্যান ইম্যাজিন যে হাউ ডিফিকাল্ট অ্যান্ড হাউ হাইটেক ইজ মুহূর্তের মধ্যে এরা কাজ করছিল। সো ইটস ডেফিনেটলি আমার মনে হয় যে ইন্ডিয়ার মিলিটারি ক্যাপাসিটিকে আমরা স্যালুট জানাতে পারি, এবং ডেফিনেটলি গোটা পৃথিবীতেই অফ রিসেন্টলি মিডল ইস্টে যেটা হচ্ছে ডেফিনেটলি ওয়ার মানে দেখুন গ্রাউন্ড অফেন্সিভের তো গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু প্রাইমারি যুদ্ধটা যেখানে হচ্ছে সেটা কিন্তু ভেরি ভেরি হাইটেক। আচ্ছা, আমরা এত যুদ্ধ দেখছি, সেক্ষেত্রে কি আমরা কি ওয়ার্ল্ড ওয়ার 3-র দিকে কি এগোচ্ছি? এই একটা শব্দ এখন খুব চলছে, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে, আর উই হেডিং টুয়ার্ডস অফ ওয়ার্ল্ড ওয়ার 3। দেখুন এটা তো একটা খুব বড় গ্লোবাল পলিটিক্যাল বিষয় যে World War III, that means all major military powers will be involved, number one. সেখানে দুটো ব্লক তৈরি হবে এবং সেই কনফ্লিক্টটা একটা যেটা আগেও হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 and 2-তে দুটো মেজর ব্লক তৈরি হয়েছে তারা, তখন সেটা ওয়ার্ল্ড ওয়ার বলি যখন সেটা মেজর মিলিটারি পাওয়ার্স ইনভলভ হচ্ছে। আমি এই মুহূর্তে এতটা না বললেও বলতে পারি যে গত 10-15 বছরে we were never closer to that. মানে এখন যে সিচুয়েশনটা আছে এটা অলমোস্ট আ ব্রিঙ্ক অফ মানে ওয়ার্ল্ড ওয়ার। মানে ইউ নেভার নো যে কালকে কি হবে, বিকজ আপনি দেখুন গত 1-1.5 মাস বা কয়েক মাস ধরে মিলিটারি পাওয়ারটাই কিন্তু সব জায়গাতে মুখ্য ব্যাপার হয়ে গেছে। মানে
কার কত মিলিটারি পাওয়ার আছে, মিডিয়া থেকে শুরু করে এভরিবডি টকিং অ্যাবাউট কি মিলিটারি পাওয়ার কার বেশি, কে কাকে ডমিনেট করে। মিলিটারি পাওয়ার ডিসাইড করছে আপনার ট্রেড কত ভালো হবে, মানে সব কিছু ব্যাকসিট নিয়ে নিয়েছে এই মুহূর্তে। আমার সাথে রয়েছে রায়গঞ্জের আইজি এবং আইপিএস অফিসার, এক্স আইপিএস অফিসার, সফল আইপিএস অফিসার এবং উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি মহাশয়। কেন বলছি, কারণ উনি একজন সফল মানুষ। আপনারা দেখেছেন একজন আইপিএস অফিসাররা বা পুলিশে যারা চাকরি করে তারা যেভাবে জনসাধারণকে যেভাবে প্রোটেক্ট করে থাকে, সেখান থেকে পলিটিক্যাল জার্নি স্টার্ট করেছে। তো স্যারকে আমার অনেক অনেক নমস্কার আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। এবং আপনি যে একজন আইপিএস অফিসার, মানে একটা যে আমরা জানি পুলিশ মানে হচ্ছে সবাই জনসাধারণরা ভয় পায়, সেখান থেকে আপনি পলিটিক্যাল লিডার মানে একজন প্রার্থী হয়েছেন। তো এই যে একটা জার্নি, মানে যেখানে আপনি পলিটিক্যাল দিক থেকে আপনার যে কেরিয়ার যে স্টার্ট করেছেন, তো এইটা নিয়ে যদি একটু কিছু বলেন। প্রথমেই তোমাকে এবং বাংলা হান্টকে ধন্যবাদ। জার্নির কথা যদি বলো তাহলে যে কোনো সার্ভিসের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে পাবলিক সার্ভিস। জনগণের জন্য মানুষ মানে অফিসাররা কাজ করেন। পেশা ভিত্তিক বা পেশা বিশেষে কাজের ধরনটা পাল্টায়। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একরকম কাজ করেন, পুলিশ একরকম কাজ করেন, তো সেইটুকু ডিফারেন্স ছাড়া মূল জায়গাটা হচ্ছে মানুষের জন্য কাজ করা, পাবলিক সার্ভিস। যদি পলিটিক্সকে দেখো, পলিটিক্স অ্যাজ আ ফিল্ড, সেখানে যারা পলিটিক্সে থাকে তারাও কিন্তু পাবলিকের জন্য কাজ করেন। সো দের ইজ সামথিং কমন বিটুইন আ সার্ভিস অ্যান্ড পলিটিক্স। অবশ্যই সেখানে কিছু ডিফারেন্সও আছে। ডিফারেন্সটা কি না, চাকরি, সেটা যে চাকরি হোক, অবভিয়াসলি পুলিশ আমি ছিলাম যখন, তখন মানে ইটস আ মোর স্ট্রাকচার্ড জব, খুব হায়ারার্কিক্যাল একটা ব্যাপার, খুব স্ট্রাকচার্ড একটা বিষয়। আর পলিটিক্স হচ্ছে ভীষণ রকম ডাইনামিক, ভীষণ রকম একটা অ্যাসিমিলেট করা, অ্যাকোমোডেট করা সকলকে নিয়ে, এবং সেই জায়গাটা আমি বলবো যে পলিটিক্সের ক্যানভাসটা অনেক বড় চাকরির থেকে। তো সেই একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে আসার জন্য, বড় বৃহত্তর ক্যানভাস আসার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকা উচিত মানুষের, যে আমি যে কাজটা করতে যাচ্ছি রাজনীতি, সেই কাজটা একটা ডিফারেন্ট সেট অফ মাইন্ডসেট ডিমান্ড করবে। সেই মাইন্ডসেটটা যখন আমার রেডি হয়ে গেল, তখন আমি পলিটিক্সে এসেছিলাম, ফলে আমার সুইচ ওভার করতে কোনো সমস্যা হয়নি। সরকারি কর্মী নাকি না রাজনীতি, কোনটা সব থেকে বেশি প্রিয়? তো রাজনীতি। মানে একটা জায়গা থেকে আপনি উঠেছেন, দেন সেখান থেকে রাজনীতি, মানে রাজনীতি থেকে প্রিয় হিসেবে আপনি তালিকায় রাখছেন? হ্যাঁ, ডেফিনেটলি। যখন আমি ওটা ছেড়ে এসে রাজনীতিতে এসেছি, তার মানে এটাকে আমি ভালোবাসি, এটা প্যাশন। মানুষ যদি প্যাশনেট না হয়, কোনো প্যাশন না থাকে, তখন রাজনীতি করতে পারবে না। ফলে রাজনীতির প্রতি আমার একটা প্যাশন বা ভালোবাসা আছে, সেটা আমি বলতে পারি। সরকারি চাকরিটা নিশ্চয়ই ভালো লাগার জায়গা, কিন্তু দায়িত্ব বা কর্তব্য বা সেট অফ রুলস যেটা থাকে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে প্যাশনের থেকে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে রুলস ফলো করতে হবে। প্যাশন তো থাকতেই পারে চাকরির জন্য, কিন্তু রাজনীতি হচ্ছে পুরোটাই প্যাশন। মানে এখানে আপনার হৃদয় থেকে ফিল করা, হৃদয়ের সাথে হৃদয়কে কানেক্ট করা এবং মানুষের জন্য একেবারে বা দাঁড়িয়ে কাজ করা, সেটার মধ্যে একটা আলাদাই আমার মনে হয় যে স্যাটিসফ্যাকশন আছে। এই যে 9 মার্চ 2024 আপনি যে ইস্তফা দিয়েছিলেন রাজনীতিতে না মানে আসার জন্য, তো সেক্ষেত্রে আপনার জনসাধারণের জন্য যে একজন যে কাজ করছেন এবং তখন একটা কাজ করা, মানে অ্যাজ আ পুলিশ হিসেবে যেটাকে আমরা দেখি যে কাজ করা এবং প্রতিনিধিত্ব হিসেবে কাজ করা, দুটো কি সিমিলার? মানে আইপিএস অফিসার হয়ে কাজ করা আর একটা হচ্ছে পলিটিক্যাল দিক থেকে কাজ করা, দুটো কি সিমিলার? দেখুন, আপনি যদি 2017 সালের বন্যার কথা ভাবেন, আমি তখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলাম। বন্যাতে
যখন বন্যা হয় তখন নর্মালি পুলিশের কাজ থাকে হচ্ছে যে এনডিআরএফ বা এই ধরনের কিছু টিমস আছে যারা রেস্কিউ অপারেশনে স্পেশালিস্ট, তাদেরকে অ্যাসিস্ট করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এটসেট্রা। কিন্তু আপনি দেখতে পারেন এরপরে ডকুমেন্টারি হয়েছে, আমি কখনোই মনে করিনি যে আমার কাজটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ, ওই জাস্ট ওই ডুজ অ্যান্ড ডোন্টস এর মধ্যে। ফলে আমি রাস্তায় নামলাম, মাঠে নামলাম, রিস্ক নিলাম, জানতামও না যে আউটকাম কি হবে। ভয়ঙ্কর বন্যা হয়েছিল। যেটা হলো সেটা হচ্ছে যে এটাতে আমি কতটা কি করতে পারলাম তার থেকে ইম্পর্টেন্ট, অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, তারা আমাকে ফোন করতো, বললো যে কেউ স্যার বলতো, বা স্যারই বেশি লোক বলতো যে আমরাও কাজটা করতে চাই। তা আমি কখনই কাউকে বারণ করিনি, আমি বলেছি যে হ্যাঁ চলে এসো, কারণ কালেকটিভ এফর্টটা লাগবে। দিনের শেষে কি হলো, সেই সময়কার একটা ছবি আছে, ডকুমেন্টারি আপনাকে আমি কখনো দেবো, আপনি দেখবেন নিজের মতো করে। তো দুয়া মে ইয়াদ রাখনা একটা ডকুমেন্টারি আছে। তো একটা সিভিল মুভমেন্ট তৈরি হয়ে গেল আমাদের কাজকে কেন্দ্র করে। ফলে সরকারি আধিকারিক হিসাবেও আমি কখনো খুব টিপিক্যাল ছিলাম না, মানে যদি আপনি বলেন নিজের কাজটা সিনসিয়ারলি করতাম, তার বাইরেও মানুষের সাথে মেলা বা যোগাযোগ রাখা বা মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর সময় আমি কখনো উর্দির ব্যারিয়ারটাকে আমি সামনে আসতে দিইনি। আমার মনে হয়েছিল যে এটা খুব ইম্পর্টেন্ট যে আনলেস অ্যান্ড আনটিল আপনি এই সোসাইটিকে বুঝবেন ইকোনমিক্যালি, সোশ্যালি, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো মানুষের জন্য কাজ করতে পারবেন, ফাইল ঠেলতে পারেন বসে বসে। কটা ফাইল ঠেলতেন, কি করলেন, হ্যাঁ কিছু তো পেশাগত কমিটমেন্ট থাকবে, আপনাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে, ক্রাইম ডিটেকশন করতে হবে, দোজ থিংস উইল অলওয়েজ বি দেয়ার। বাট তার বিয়ন্ড ওই যে কাজ করা যায় সেটা আমি কিন্তু সার্ভিস লাইফেও করতাম, করোনার সময় করেছি। কখনো তো আমি রাজনৈতিক কালারও দেখিনি। যাদের বন্যায় বাঁচানোর চেষ্টা করেছি বা বাঁচিয়েছি, সেটা আপনি দেখবেন ডকুমেন্টারিতে, আমি বলছি না নিজের মুখে। আমি কি দেখেছিলাম যে কে কোন রাজনৈতিক দল করে না। যখন করোনা হয়েছে 2020-তে, তখন ভেরি মাচ আমি মালদা রেঞ্জের এসপি, তখন মালদা দুটো দিনাজপুর আমি দেখতাম। পয়েন্টটা হচ্ছে যে তখন মানুষের সারা পৃথিবীর সমস্যা, আমাদেরও সমস্যা ছিল, পুলিশ কর্মীরাও আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন আনফর্চুনেটলি, আমরাও মারা যেতে পারতাম। কিন্তু কোনোদিন রং দেখিনি, কে রাজনীতির কি ফায়দা আসের মধ্যে, ওগুলো ভাবিনি। মানুষের সমস্যা হয়েছে, বন্যা একরকম সমস্যা, করোনা একরকম সমস্যা, ডাক্তাররা ভালো বোঝেন, তাদের প্রোটোকল ফলো করে চেষ্টা করেছি। ফলে আমার ব্যক্তিগতভাবে অ্যাজ ফার অ্যাজ আই ওয়াজ কনসার্ন বা আই অ্যাম কনসার্ন, আমার ট্রানজিশনটা, আমি থিয়েটার করি, তখনও করতাম, এখনও করি, ডকুমেন্টারি বানাই বা সিনেমার সঙ্গে যুক্ত আছে কিছুটা। ফলে আমার ওই পাবলিক কানেক্টটা হয়তো একটু অন্যরকমই ছিল, যা আমাকে হেল্প করেছে। 2026 সামনেই ভোট আসছে, তো সেই ভোটের প্রচার কেমন চলছে? দেখুন, এগুলো তো একদম মানে দলের নিজস্ব নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনে এই জিনিসটা হয়, মানে দলের একটা নিজস্ব কার্য পদ্ধতি আছে। এইটা আমাদের দল যেভাবে আমাদের কর্মসূচি দেয়, দিচ্ছে, দেবেন ভবিষ্যৎ আরো, সেভাবেই এটা এগোবে। তো কারেক্ট। আমরা দেখেছি পেহেলগাঁওতে যে একটা অ্যাটাক হয়েছে আর কি, এবং যে সিন্দুর যে আর কি রয়েছে, মানে সিন্দুরে যে অপারেশন করা হয়েছে, সেক্ষেত্রে বিজেপির যে দিকটা ছিল, তো আপনি কি মনে করছেন যে ওটা অ্যাকচুয়ালি কি ঠিকঠাক, মানে ওই দিকটা, মানে কিভাবে আপনার, মানে যদি মতামত যদি কিছু জানান। কোন বিষয়টা নিয়ে বলুন? অপারেশন সিন্দুর, যেটা যে পেহেলগাঁওতে যে অ্যাটাকটা হলো আর কি। আচ্ছা, দেখুন দুটো জিনিস আমি বলি, আমি এর আগেও একটা টক শোতে বলেছি। পেহেলগাঁও অ্যাটাকের দিনকে ওখানে আমি ইনফ্যাক্ট লাস্ট কাশ্মীর অ্যাসেম্বলি ইলেকশনের সময় কাশ্মীরে ছিলাম। আই ওয়ান্টেড টু সি কাশ্মীর ইলেকশন ফ্রম দ্য ক্লোজেস্ট কোয়ার্টার। তো এবং সব থেকে ডিফিকাল্ট যে র্যানগুলো আছে সাউথ কাশ্মীরে, যেটা পহেলগাম যে জায়গাটা আপনি বলছেন, পহেলগাঁও যেটাকে বলা হয়, সেটা হচ্ছে অনন্তনাগ জেলার মধ্যে পড়ে। এই অনন্তনাগ, তার আগে অনন্তপুরা, পুলওয়ামা, এই যে স্ট্রেচটা সাউথ কাশ্মীরের, এটা ট্র্যাডিশনালি ভালনারেবল স্পট।
পয়েন্টটা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, পরবর্তীকালে মিডিয়া রিপোর্টস বলছে যে এই জঙ্গিরা নাকি 1 বছর আগে ঢুকেছিল, ধরুন 1 বছর হোক, 6 মাস হোক। ইন্টেলিজেন্স কি করছিল? আপনার কাছে পুলিশ ছিল, জম্মু কাশ্মীর পুলিশ। তার থেকেও বড় কথা, একটা দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল আইবি, মানে যেহেতু তখন ইলেকটেড গভর্নমেন্ট ছিল না, তো ন্যাচারালি সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি মনিটর করতো। তো সেন্ট্রাল আইবি, মিলিটারি ইন্টেলিজেন্স, বিএসএফ এর জি ব্রাঞ্চ, সিআরপিএফ এর ইন্টেলিজেন্স, আপনার কাছে এতগুলো ইন্টেল ছিল, ইন্টেল অ্যাপারেটাস ছিল, কিন্তু আপনি খবরই পেলেন না যে আপনার এত বড় একটা প্ল্যানিং হচ্ছে এবং এত বড় একটা অ্যাটাক হচ্ছিল। দ্যাট ইজ ডেফিনেটলি ফেলিওর অফ দ্য হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল হোম ইউনিয়ন হোম মিনিস্ট্রি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাবসিকুয়েন্টলি অ্যাটাকের পরেও কালপিটকে ধরার ক্ষেত্রে বা ইনভেস্টিগেশন, যে আমার কাছে যে এক্সপেকটেশন ছিল যতটা হওয়া উচিত, এখনো পর্যন্ত ডেফিনেটলি চেষ্টা করছি। আমি ক্রিটিসাইজ করছি না, ইনভেস্টিগেশনের ডিটেলসটা আমি জানি না, কিন্তু আপনার কি মনে হয়েছে যে খুব স্পেকটাকুলার কোনো রেজাল্ট কিন্তু আমরা দেখিনি, ভারতবর্ষে এখনো দেখেনি? এই দুটো জায়গাতে ডেফিনেটলি ব্যর্থতা কিন্তু এসছে। এই যে যুদ্ধটাও যে স্টার্ট করছে, এবার যে যুদ্ধের কথা আপনি বলছেন, দেখুন, আমি মিলিটারি এক্সপার্ট নই, কিন্তু দেশটা আমাদের কাছে খুব প্রিয়। আমাদের বীর জওয়ানরা, আর্মি অফিসার, আর্মি, নেভি আর আর্ম ফোর্সেস, এই কৃতিত্বটা তাদের, দেশকে বাঁচানোর কৃতিত্বটা তাদের। এটা কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্লেম করে তারা এটা করেছে বা তাদের এটা কৃতিত্ব, আমি মনে করবো যেটা আর্ম ফোর্সেসকে কোথাও একটা ইনসাল্ট করা হচ্ছে। তারা কেউ যুদ্ধে গিয়েছিল নাকি? যুদ্ধে গিয়েছিল আর্ম ফোর্সেস, তারা ভ্যালোর দেখিয়েছে, তারা এনিমি কান্ট্রিকে কন্টেইন করেছে বা অ্যাটাক করেছে, কমপ্লিটলি তারা ওই সময়টা ডমিনেট করেছে জায়গাটাকে। আমি আর্ম ফোর্সেসকে স্যালুট জানাই, কিন্তু আমি কেন্দ্রে থাকা কোনো পলিটিক্যাল পার্টি, যারা থাকা মানে যারা কেন্দ্রে আছেন, তাদের কোনো লোক বা তাদের কোনো রাজ্য স্তরের নেতা যখন এটা ক্লেম করেন তাদের সাফল্য বলে, এটা আমার কাছে খুব ইরেসপন্সিবল স্টেটমেন্ট মনে হয় যে অত্যন্ত চিপ পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছেন। দেশের আর্ম ফোর্সেসের স্যাক্রিফাইসকে কোনোদিন কেউ পলিটিক্যালি কনভার্ট করার চেষ্টা করলে সেটা আমার মনে হয় কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। সেইটাকে ডেফিনেটলি আমি একদমই পছন্দ করিনি। আর্ম ফোর্সেসের যে রোল, তাকে আমি 100% জানাচ্ছি। পেহেলগাঁওতে আমরা দেখলাম যে হিন্দুদের নিধন, সন্ত্রাসবাদীদের, তো তারপরে এলো অপারেশন সিন্দুর। তো সেক্ষেত্রে বিরোধী যারা আমাদের দলীয় যারা নেতারা আছে, সেক্ষেত্রে তাদের নাকি ভোট প্রচার। তো ভারত কতটা সুরক্ষিত আপনার কি মনে হয়? আমি স্ট্রেট আনসারই দিচ্ছি এটার। সেপ্টেম্বরে কাশ্মীরে ভোট হয়েছে, অ্যাসেম্বলি ইলেকশন, ন্যাশনাল কনফারেন্স জিতেছে। ওই সময়টা আমি কাশ্মীরেই ছিলাম, আর খুব ক্লোজ কোয়ার্টার থেকে আমি ইলেকশনটা দেখেছি। এখান থেকে এই কারণেই শুরু করলাম যে এই অ্যাটাকটার কনসিকুয়েন্স এবং ইম্প্যাক্ট এবং পলিটিসাইজেশন বুঝতে গেলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটা দীর্ঘ সময় কেন্দ্রীয় সরকার ওখানে ক্ষমতায় ছিল, লেফটেন্যান্ট জেনারেল। অবভিয়াসলি পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবটাই ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। সেপ্টেম্বরের পরে একটা রাজ্য সরকার অনেক বছর পরে এলো এবং তারা অর্গানাইজ করছিল। আমি ইনফ্যাক্ট সাউথ কাশ্মীরে ওই জায়গাগুলোতেই ছিলাম। পেহেলগাঁও যে জায়গাটা, সেটা হচ্ছে সাউথ কাশ্মীরের অনন্তনাগ জেলার মধ্যে পড়ে। ফেলিওরটা কোথায় হলো হোম মিনিস্ট্রির? প্রথম ফেলিওরটা বলি। সেই সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভান্স ভারত ভিজিট করছেন। এর আগে যখন কাশ্মীরে হামলা হয়েছিল, সেই সময়ও একজন হাই প্রোফাইল ডিগনিটারির ভারত ভিজিট করার একটা খবর ছিল এবং সেই সময় হামলাটা হয়। এটা খুব এক্সপেক্টেড প্যাটার্ন অফ টেরর, যখন যে বিশ্বের কাছে এক্সপোজ করা যে ভারতবর্ষ নিজেকে সুরক্ষিত রাখতে পারে না বা তার
একটা অংশের মানুষ ভারতবর্ষের এই ডমিনেশন মানে না গোছের একটা বার্তা দেওয়া। তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড। তা আপনার যখন একটা এক্সপেক্টেড থ্রেট আছে, তাহলে আপনি সেখানে এত কমপ্লাসেন্ট হলেন কি করে যে এত বড় একটা অপারেশন করে বেরিয়ে গেল? নাম্বার 2, অনন্তনাগের এসপি ঘটনার 2 দিন বা 3 দিন আগে জয়েন করেছেন। মোস্ট মিডিয়া কুড নট কভার ইট। যখন একটা চেঞ্জ অফ গার্ড হয় কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্টের, নতুন সিস্টেম, নতুন পার্সনকে বুঝে নিতে বা তার কার্যপদ্ধতি বুঝতে, তার ফাংশনাল স্টাইলটা বুঝতে ডাউন দ্য লাইনের একটা সময় লাগে। আর যিনি দায়িত্ব নিচ্ছেন ডিস্ট্রিক্টের, এসপি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য ডিস্ট্রিক্ট, তারও একটা সময় লাগে টু নো দ্য প্লেস, টেরাইন অ্যান্ড দ্য থ্রেটস। আপনি খেয়াল করে দেখুন, ঠিক তার 72 ঘন্টার মধ্যে হিট হয়ে গেল। তাহলে প্ল্যানিংটা চলছিল, দে হ্যাড দ্য ইনফরমেশন কখন চেঞ্জ অফ গার্ড হচ্ছে, স্ট্রাইক করা হলো। থার্ড, আপনার এই দীর্ঘ সময় ধরে যখন স্টেট গভর্নমেন্ট ফর্মড হয়নি, আপনার কাছে বিএসএফ এর জি ব্রাঞ্চ ছিল, ওদের ইন্টেল ব্রাঞ্চ। সিআরপিএফ ওখানে প্রত্যেক 5 অন্তর সিআরপিএফ গাড়ি চেক করে, করুক, ওদের কাজ আছে, ওদের ইন্টেল আছে। মিলিটারি ইন্টেলিজেন্স বলে একটা আলাদা উইংসই আছে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে দিল্লিতে একটা জয়েন্ট কমান্ড সেন্টারও আছে, জেসিসি, যেখানে এই সেন্ট্রাল আইবি, স্টেট আইবি, জি ব্রাঞ্চ, নেভাল ইন্টেলিজেন্স সব কিছুকে কনভার্জ করে একটা জেসিসি আছে দিল্লিতে বসে, আন্ডার হোম মিনিস্ট্রি ভেরি মাচ। তা আপনার জেসিসি কি করছিল? যে এত টেররিস্টরা ঢুকলো, শেল্টার পেল, অল দ্য ওয়ে এলো, মেরে দিল, বেরিয়ে গেল। হোয়াট ইউ ওয়ার ডুইং ফর অল দিস টাইম? এইটা হচ্ছে সব থেকে মেজর ফেলিওর হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার। এই বলবো যে এই অ্যাটাকটাকে তারা প্রিভেন্ট করতে পারলো না। সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশনটা হলো, আপনিও দেখছেন বা সবাই একমত হবেন, ইনভেস্টিগেশনের কেস ডায়েরি আমি পড়িনি, বা দে আর নট সাপোজ টু ডাইভার্জ দ্য ডিটেলস অফ ইনভেস্টিগেশন, কিন্তু কোনো স্পেক্টাকুলার কিন্তু কিছু হয়নি। আজকে দেখছিলাম যারা হারবারিং করেছে টেররিস্টদের, তাদের কয়েকজনকে বোধহয় অ্যারেস্ট করেছে। বাট থিং রিমেন্স যে এত বড় একটা অ্যাটাক যা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে, সেই অ্যাটাকটাকে না প্রিভেন্ট করা গেল, না আপনার ইনভেস্টিগেটররা কালপ্রিটকে দ্রুত আইডেন্টিফাই করতে পারলো। বোথ আর দ্য ফেলিওরস, পুলিশ ফেলিওর বা ইন্টেল ফেলিওর, ইউনিয়ন হোম মিনিস্ট্রি ফেলিওর। কামিং ব্যাক টু দ্য রিয়াকশন অর আই শুড সে রেসপন্স অফ ইন্ডিয়া, যেটা অপারেশন সিন্দুর, সেটা কৃতিত্বটা সম্পূর্ণভাবে আর্মির বা আর্ম ফোর্সেস, নট আর্মির, আর্ম ফোর্সেসের। আর্ম ফোর্সেস একটা অসম্ভব ভ্যালোর দেখালো, প্রফেশনালিজম দেখালো এবং রেস্ট্রেন্ট দেখালো। আমরা বারবার যে কথাটা আর্মি ব্রিফিংয়ে বলা হচ্ছিল, ইট ওয়াজ নন এসকালেটরি, অ্যাডিকুয়েট রেসপন্স। মানে আমরা বাড়াতে চাইনি, যতটুকু প্রয়োজন অ্যাডিকুয়েট রেসপন্স দেওয়া হয়েছে, নন এসকালেটরি, কোনো প্রভোকেশন আমরা পা দিইনি। দ্যাট ইজ দ্য প্রফেশনালিজম অফ আর্ম ফোর্সেস, অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার আর্ম ফোর্সেস, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এইরকম একটা ক্রাইসিসের সময় দাঁড়িয়ে, অফকোর্স সায়েন্টিস্ট যারা ছিলেন, ডিআরডিও অ্যান্ড আদার্স, ইসরো, ডিআরডিও, তারাও কাজ করেছেন। ডেফিনেটলি ইটস আ হাইটেক অপারেশন হয়েছে। সো উই গিভ ফুল ক্রেডিট টু দেম। Coming back to the people who are out to take political credit out of it, it's very bad, you should say. আপনার আর্ম ফোর্সেস লড়াই করছে আর আপনি ঠান্ডা ঘরে পিছনে বসে বলছেন যে কৃতিত্ব আমার। দিল্লি কেন্দ্রীয় সরকারের যারা, যে পার্টি দিল্লিতে রয়েছে, তারা ডিম্যান্ড করছে ঘুরিয়ে ফিরিয়ে যে তারা নাকি একটা সাংঘাতিক রকম কিছু কাজ করেছে। আপনারা কি করেছেন? গোটা ভারতবর্ষ ইউনাইটেড ছিল, গোটা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা বলেছে যে আমরা আর্ম ফোর্সেসের সঙ্গে আছি। কেউ বলেছেন আমার সঙ্গে নেই? প্রত্যেকে বলেছে, দলমত নির্বিশেষে সরকারকে সমর্থন দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি, যে দেশের ক্রাইসিসে আমরা রাজনীতি করি না। তাহলে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি, যদি পরিষ্কার করে বলি,
কিভাবে, how they can stoop so low if they are claiming credit for this operation? This is absolutely, I should say, unacceptable. খুব খারাপ এটা। আইপিএস প্রসূন ব্যানার্জি এবং আইপিএস অজিত ডোভাল, কিভাবে আপনি জাজ করছেন? দেখুন, আমি যখন চাকরি করতাম তখন আপনি যদি বলতেন আইপিএস প্রসূন ব্যানার্জি, তাহলে it would have been more acceptable. You can say that I'm a former IPS officer, যেটা একটা ক্যারিয়ার আমি ছেড়ে এসেছি। যার নাম বললেন আপনি, মিস্টার ডোভাল, he is a very senior member of Indian Police Service. The spirit of the service-টা যেখানে থাকে, সেখানে যদি আমি সেই সার্ভিসের I'm no longer the member but former member, তো সেখানে ডিসরেসপেক্টফুল আমি কিছু বলবো না ব্যক্তিগতভাবে। দ্যাট ইজ নট দ্য স্পিরিট অফ দ্য সার্ভিস। আমি কখনো বলিও না কোনো ব্যক্তি সম্পর্কে খুব ব্যক্তিগত আক্রমণ, এগুলো আমি করিও না। কিন্তু যদি আমাকে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে কীভাবে আমি দেখছি জাজ করতে হয়, তাহলে আমার বলতে কোনো রকম দ্বিধা নেই যে এই পার্টিকুলার ইস্যুটাতে, অন্তত যেটা নিয়ে আমরা এর আগের প্রশ্নটা ফেস করছিলাম, এটাতে কিন্তু উনি ফেল করেছেন। লেট আস পুট ইট ভেরি স্ট্রেট। ব্যর্থতা এসছে, কিন্তু অস্বীকার করতে পারবেন না। দেখুন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার মানে তার কানেক্টে মানে আর্ম ফোর্সেস, পুলিশ এবং প্রত্যেকটা উইংস রয়েছে। এই যে ইন্টেল ফেলিওরটা হলো, অ্যান্ড উনি মানে আইবিতে ডেফিনেটলি বহু বছর কাজ করেছেন, এত বড় একটা ইন্টেল ফেলিওর হলো, তার দায়িত্ব তো ওনাকে কিছুটা নিতেই হবে প্রফেশনালি। এটা কিন্তু একেবারেই মানে একজন কনসাস ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমি মনে করি যে এখানে ডোভাল ডক্ট্রিন, যেটা খুব কথাটা ওরা ব্যবহার করেন, যে এই ডক্ট্রিন কোথায় কাজ করলো? না প্রিভেন্ট করা গেল, না অ্যারেস্ট করা গেল। সুতরাং এই ইস্যুতে কিন্তু যদি বলেন, তাহলে আমি খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো যে নো, ওনার অফিস এবং অবভিয়াসলি উনি হেড করেন সেই অফিসটাকে, ইট কুড নট ডেলিভার হোয়াট ওয়াজ এক্সপেক্টেড অফ দেম। আচ্ছা, আমরা 1999-এ যে কার্গিল যুদ্ধ দেখেছি, সেখানে সৈন্যরা পাহাড়ে পায়ে হেঁটে যুদ্ধ করেছে। এখন যে আমরা যুদ্ধটা দেখলাম, সেটা ড্রোনের মাধ্যম দিয়ে, যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স যে মডার্ন যে ওয়ারফেয়ার মাধ্যম দিয়ে যুদ্ধটা যেটা করেছে, তো সেক্ষেত্রে সেই যুদ্ধটা কি আপনার ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে কি এগোচ্ছে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যদি ইন্ডিয়ার ওয়ার হিস্ট্রিকে খুব সিম্পলি প্লটিং করি, 62 আওয়ার মিলিটারি ক্যাম্পেইন এগেন্স্ট চায়না, আমরা হারলাম। মেজর দলভির একটা বই আছে হিমালয়ান ব্লান্ডার বলে, তো কোনো মানে ডাউট নেই যুদ্ধটা আমরা জিতিনি। 71 সাকসেসফুল মিলিটারি ক্যাম্পেইন, যেখানে আমরা পাকিস্তানকে হারালাম এবং নিয়াজি সারেন্ডার করলেন, বাংলাদেশ ক্রিয়েশন হলো। মোস্টলি ইনফ্যান্ট্রি অপারেট করেছিল, যেটা আপনি বলছেন পায়ে হেঁটে, বা ইনফ্যান্ট্রি ব্রিগেড আর্ম ফোর্সেস অপারেট করলো এবং আমরা জিতলাম। ট্যাঙ্ক, যেটা আমরা কনভেনশনালি দেখে থাকি। 99 ফার্স্ট টাইম বোধহয় সম্ভবত বোফোর্স অপারেশনাল হলো, বোফোর্স ইউজ হলো, কন্ট্রোভার্সিয়াল একটা সুইডিশ পারচেজ, যেটা নিয়ে একসময় দেশ হয়েছিল, কিন্তু বোফোর্স ওখানে ইউজ হয়েছিল। কার্গিল ডেফিনেটলি আমাদের মুকুটে একটা খুব বড় পালক আর্ম ফোর্সেসের, কারণ কার্গিল যতটা আমরা দেখেছি, পড়েছি বা জেনেছি, কার্গিলের অপারেশনটা খুব ডিফিকাল্ট এই কারণেই ছিল যে কার্গিলে পাকিস্তান স্পন্সর টেররিস্ট অ্যান্ড পাকিস্তান রেগুলার্স, যারা রেঞ্জার্স অ্যান্ড অল, তারা হিলটপগুলো দখল করে নিয়েছিল। তো আওয়ার ফোর্সেস হ্যাড টু গেট ব্যাক দোজ পজিশন, দ্য ভ্যান্টেজ পজিশন ওদের ভাষায় ওরা বলে। তো সেটাকে করতে গেলে তো আপনাকে স্কেল আপ করতে হবে। যখন ফোর্সেস স্কেল আপ করছিল, কার্গিলে আমাদের খুব ক্যাজুয়ালিটি হয়েছিল, আমরা দেখলাম, মানে যা অথেন্টিক মিডিয়া রিপোর্টস যা বলছে, বিকজ আমাদের সাহসী সৈন্যরা, যেটা আপনি বলছেন পায়ে হেঁটে ক্লাইম্ব আপ করতে হচ্ছিল, এবং তারপরেও স্যাক্রিফাইস করেও ফাইনালি হেরেছিল। হ্যাঁ, ওখানে একেবারে যে এয়ারফোর্স ইউজ হয়নি সেটা নয়, বাট মোস্ট প্রিডমিনেন্টলি আর্ম ফোর্সেস, ইনফ্যান্ট্রি
মুভমেন্ট বেশি হয়েছিল বা আর্টিলারি কাজ করেছিল হয়তো। এই যে অপারেশন সিন্দুর বা 2025-এর যে ব্যাটেলটা আমরা দেখলাম, 6-7 days লং একটা যুদ্ধ হলো, সেটা হলো হাইলি টেকনোলজি ড্রিভেন হলো। সেই টেকনোলজি ড্রিভেন যুদ্ধটা এতটাই প্রিসিশন হিট করলো ইন্ডিয়া যে ওদের 4টে মেজর এয়ারবেসে ইন্ডিয়া স্ট্রাইক করলো, অ্যান্ড প্রিসিশন স্ট্রাইক। আপনি যদি আমাদের এয়ার চিফ মার্শাল মিস্টার ভারতীর স্টেটমেন্টটা দেখে থাকেন, যখন কোনো সাংবাদিক প্রশ্ন করলেন যে কিরানা হিলসে আমরা অ্যাটাক করেছি কিনা, তো উনি খুব মুচকি হেসে বলেছিলেন যে উই ডিড নট নো হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য কিরানা হিলস, হাউএভার উই ডিড নট স্ট্রাইক ইট। মানে এটা বলা হচ্ছিল কিরানা হিলসে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল লোকানো আছে, ইন্ডিয়া ওটাকে হিট করেছে কিনা। তার মানে ব্যাপারটা হচ্ছে কিরানা হিলসে মারতে চাইলে ইন্ডিয়া ওখানেই মারত, যেখানে যেখানে মারতে চেয়েছে রাওয়ালপিন্ডিতে বা অন্যান্য জায়গাতে প্রিসাইজ স্ট্রাইক করেছে। এই কারণে প্রিসিশন স্ট্রাইক হয়েছে। আপনি দেখুন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি খুব কম হয়েছে, একেবারে যেটাকে মারতে চেয়েছে সেটাকেই মেরেছে। ড্রোন যে অ্যাটাক অ্যান্ড কাউন্টার অ্যাটাকস হয়েছে সেটাকে মিলিটারি পার্লান্সে এরা বলছে সোয়ার্মিং ইন অ্যাটাক, মানে একসাথে ঝাঁকে ঝাঁকে নাকি ড্রোন আসছিল। এবং সেইটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং যে একসাথে যখন এতগুলো ড্রোন, উইচ অল ড্রোনস ডেফিনেটলি ল্যাডেন্ড উইথ এক্সপ্লোসিভ সাবস্টেন্স, মানে পড়লেই বিস্ফোরণ হবে, সো ডেঞ্জারাস, এবং আনম্যান্ড, কোনো মানুষও নেই তার মধ্যে যে সে ভয় পাবে। সো ওয়ান্স ইট ইজ থ্রোন, এবং সেগুলো অফকোর্স গাইডেড, মানে সেটাকেও টার্গেট সেট করে ফেলা হচ্ছে, যে অমৃতসরে ফেলার চেষ্টা করা হয়েছিল বা অন্যান্য জায়গাতে, যেটা বর্ডারিং এরিয়া যেখানে ড্রোনের রেঞ্জে পাচ্ছিল ওরা। বাট এই সোয়ার্মিং ইন ড্রোন অ্যাটাক থেকেও ইন্ডিয়া সাকসেসফুল নিজেকে ডিফেন্ড করলো সাকসেসফুলি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সম্ভবত আমরা দেখছিলাম কিছু মানে অথেন্টিক মিডিয়াতে আকাশ তীর বলে একটা ওয়েপন ইন্ডিয়া ডেভেলপ করেছে ইন্ডিজেনাসলি, যেটাতে মানে সোয়ার্মিং ইনকে সোয়ার্মিং আউট করে দেওয়া হচ্ছে না, একসাথে এত কাউন্টার প্রজেক্টাইল ছাড়া হচ্ছে, ড্রোনকে নিউট্রালাইজ করছে উপরে। তো দেয়ার মে বি মেনি আদার সাচ সিস্টেম ইনভলভ। S-400-এর কথা বারবার আসছে, রাশিয়ান মেড, যেটা মোস্টলি মিসাইল অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য অনেক হাই রেঞ্জে অপারেট করছিল। তাহলে সেই আমরা ছোটবেলায় যখন বি.আর. চোপড়ার মহাভারত দেখতাম, তখন আমরা দেখতাম যে একটা তীর আসতো আর একটা তীর তাকে কাউন্টার করতো, একটা আগুন জ্বলে যেত। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই থট কি এটা সব একটা মানে কল্পনা, এরকম তো হয় না। কিন্তু এখনকার ওয়ারফেয়ার যে দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, মানে থিংস আর নিউট্রালাইজড বাই ইচ আদার। ফলে মডার্ন ওয়ারফেয়ার মানে একটা মানে অন্য লেভেলেই পৌঁছে গেছে টেকনোলজি, যেখানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস দেখছিলাম তারা ইসরোকে ধন্যবাদ দিয়েছে। মানে স্যাটেলাইট ইমেজারি এত পাওয়ারফুল ছিল যে ওদের লোকেশন, ওদের অ্যাক্টিভিটিস আমাদের মানে সায়েন্টিস্টরা দে কুড সাকসেসফুলি ক্যাপচার অ্যান্ড ফিড টু দ্য আর্মি। ভাবুন যে কত বড় সিনক্রোনাইজেশন হচ্ছিল, যে কোথাও সায়েন্টিস্টরা ক্যাপচার করছে, সেই ফিডটা আর্মির কাছে আসছে মুহূর্তের মধ্যে। আমরা উই ক্যান জাস্ট ইম্যাজিন, উই আর নট মিলিটারি এক্সপার্টস, বাট অ্যাজ এ কমন অ্যাওয়ার পিপল উই ক্যান ইম্যাজিন যে হাউ ডিফিকাল্ট অ্যান্ড হাউ হাইটেক ইট ইজ, যে মুহূর্তের মধ্যে এরা কাজ করছিল। সো ইটস ডেফিনেটলি আমার মনে হয় যে ইন্ডিয়ার মিলিটারি ক্যাপাসিটিকে আমরা স্যালুট জানাতে পারি, এবং ডেফিনেটলি গোটা পৃথিবীতেই অফ রিসেন্টলি মিডল ইস্টে যেটা হচ্ছে, ডেফিনেটলি ওয়ার মানে দেখুন গ্রাউন্ড অফেন্সিভের তো গুরুত্ব নিশ্চয়ই আছে, কিন্তু প্রাইমারি যুদ্ধটা যেখানে হচ্ছে সেটা কিন্তু ভেরি ভেরি হাইটেক। আচ্ছা, আমরা এত যুদ্ধ দেখছি, সেক্ষেত্রে কি আমরা কি ওয়ার্ল্ড ওয়ার 3-র দিকে কি এগোচ্ছি? এই একটা শব্দ এখন খুব চলছে, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে, আর উই হেডিং টুয়ার্ডস ওয়ার্ল্ড ওয়ার 3। দেখুন এটা তো একটা খুব বড় মানে গ্লোবাল পলিটিক্যাল বিষয়, যে ওয়ার্ল্ড ওয়ার 3 দ্যাট মিনস অল মেজর মিলিটারি পাওয়ার্স উইল বি ইনভলভড, নাম্বার 1। সেখানে দুটো ব্লক তৈরি হবে, এবং সেই কনফ্লিক্টটা একটা, যেটা আগেও হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 and 2-তে দুটো মেজর ব্লক তৈরি হয়েছে, তারা তখন সেটা ওয়ার্ল্ড ওয়ার বলি যখন সেটা মেজর মিলিটারি পাওয়ার্স ইনভলভ হচ্ছে। আমি এই মুহূর্তে এতটা না বললেও বলতে পারি যে গত 10-15 বছরে উই ওয়ার নেভার ক্লোজার টু দ্যাট। মানে এখন যে সিচুয়েশনটা আছে, এটা অলমোস্ট আ ব্রিঙ্ক অফ মানে ওয়ার্ল্ড ওয়ার। মানে ইউ নেভার নো যে কালকে কি হবে, বিকজ আপনি দেখুন গত 1-1.5 মাস বা কয়েক মাস ধরে
মিলিটারি পাওয়ারটাই কিন্তু সব জায়গাতে মুখ্য ব্যাপার হয়ে গেছে। মানে কার কত মিলিটারি পাওয়ার আছে, মিডিয়া থেকে শুরু করে এভরিবডি টকিং অ্যাবাউট কি মিলিটারি পাওয়ার কার বেশি, কে কাকে ডমিনেট করে। মিলিটারি পাওয়ার ডিসাইড করছে আপনার ট্রেড কত ভালো হবে, মানে সবকিছু ব্যাকসিট নিয়ে নিয়েছে এই মুহূর্তে। যুদ্ধটাই কিন্তু সারা পৃথিবীতে রব উঠেছে। I don't know it is good, bad or ugly, but the thing is that we have never been closer to this. আমি আপনাকে এটুকু বলতে পারি যে সিচুয়েশনটা খুব ফ্লুইড এবং ভোলাটাইল হয়ে গেছে। কিন্তু আপনি এতক্ষণ ধরে অনেক কিছু মানে অনেক কথাই শুনলাম, তার মধ্যে একটা ওয়ার্ড, একটা টার্মস শুনলাম, সেটা হচ্ছে প্রিসিশন, যেটা ডিজিএমও ওই প্রিসিশন কথাটা আর কি উল্লেখ করেছে। তো প্রিসিশন কথাটার অর্থ কি? কথাটার যদি আপনি আক্ষরিক অর্থ দেখেন, সেটা হচ্ছে যে খুব সূক্ষ্ম এবং নির্দিষ্ট। এই কথাটা আপনি যেটা বলছিলেন যে ব্রিফিংয়ে বারবার উঠে আসছিল, বিকজ যে ধরনের রেসপন্স আমরা দিয়েছি, আমরা দেখছিলাম, সেটা একদম টার্গেটেড ছিল ফর এ পার্টিকুলার ল্যাট অ্যান্ড লং। ফলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে, যে দ্য মিসাইলস অর হোয়াট এভার ইট ওয়াজ, এটাকে ডেফিনেটলি ওখানে গাইড করা হয়েছিল, অল গাইডেড, যে এখানেই হিট করতে হবে, এবং দে অ্যাকচুয়ালি স্ট্রাক দেয়ার। সো দিস particular word, the precise attack or precision attack on this target, that means যে একটা কোলাটারাল ড্যামেজ না করে, একটা জায়গাতে আমরা এই বাড়িতে বসে আছি, যদি আমাদেরকেই মারতে চায় তাহলে আমাদেরকেই মারুক বা মারবে, তার পাশের বাড়ির লোকটা তো কিছু করেনি। তো দ্যাট ইজ দ্য, আই থিঙ্ক, দ্য নেক্সট লেভেল অফ মানে ওয়ারফেয়ার, যেখানে ড্যামেজ হচ্ছে ইন্টেন্স, এক্সটেন্ট মিনিমালিস্টিক, ইম্প্যাক্ট ম্যাসিভ। মানে যেটাকে মারতে যাচ্ছে সেটা ম্যাসিভ যাচ্ছে, আশেপাশের জায়গাগুলো কিন্তু আনএফেক্টেড থাকছে। দ্যাট ইজ আই শুড সে মানে গ্রেট ইনোভেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে মিলিটারি ওয়ারফেয়ার এলাকায় পৌঁছে গেছে। আপনি ব্রোফোস আর রাফেলের কথা উল্লেখ করলেন, তো রাফেল ভারতের জন্য কতটা উপকারী? দেখুন, যা আমরা দেখছি সেটা হচ্ছে যে এরিয়াল সুপ্রিমেসি এখন এই মুহূর্তে গোটা পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ইন্ডিয়ার যে ফ্লিট অফ এয়ারক্রাফটস মানে ফাইটার জেটস রয়েছে, তার মধ্যে দ্য নিউয়েস্ট মানে এডিশন ইজ রাফাল। তো এটা ফ্রান্সে একটা ম্যানুফ্যাকচার, একটা খুব হাই লেভেল, মানে আই থিঙ্ক 4th or 5th generation, exactly don't know, but সেই জেনারেশনের মানে খুব মডার্ন সিস্টেম ইকুইপড একটা যুদ্ধ জাহাজ, মানে আই মিন ফাইটার জেট, which is capable of carrying different sort of warheads and can মানে deliver high level of performance. তো যেটা আমরা বিভিন্ন রকম মিলিটারি এক্সপার্টসের কাছ থেকে শুনছি অফ লেট, এখন যেহেতু এটা নিয়ে সবাই চর্চা করছে, আমরাও পড়ছি যে আমেরিকান জেটসগুলো ইউজ করা হচ্ছে, F-16 বা F-35, যেটা রিসেন্টলি বোধহয় কেরালে একটা ল্যান্ড করে আছে, একটা ইউকে জেট। চায়না কিছু স্টিলথ ফাইটার, অল আর স্টিলথ ফাইটার্স, যেখানে শত্রুপক্ষের নজর এড়িয়ে তারা ডেলিভার করতে পারে হাই পারফরমেন্সে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই মুহূর্তে গোটা পৃথিবীতে, মিডল ইস্ট থেকে শুরু করে সাবকন্টিনেন্টে, এরিয়াল সুপ্রিমেসি যার কাছে, প্রাইমারিলি সে কিন্তু ভ্যান্টেজ পজিশনে আছে। তো রাফাল ডেফিনেটলি আমাদের হ্যাজ অ্যাডেড, আই থিঙ্ক, মাসল টু আওয়ার আর্ম মানে এয়ারফোর্স। এবং একটা যে থাকলেই তো হবে না, দেখুন, ইফ টাইপ রাইটার কুড রাইট আ নভেল, দেন এভরিবডি কুড হ্যাভ বিন এ নভেলিস্ট। তো শুধু একটা যুদ্ধজাহাজ থাকলেই হবে না। আমি মানে কৃতিত্ব দেবো আমাদের ফাইটার পাইলটসের, যারা সাকসেসফুলি সেটাকে ম্যানুভারিং করতে পারলো এবং সেটাকে ইউজ করতে পারছে। সো টেকনোলজি অ্যান্ড দ্য ইউজ অফ টেকনোলজি, বোথ ক্ষেত্রে আমরা সাকসেসফুল হচ্ছি। আমাদের এয়ারফোর্স রাফেলকে প্রপারলি ব্যবহার করছে, অ্যান্ড ডেফিনেটলি ইটস আই শুড সে ইটস এ গুড মাসল ইন আওয়ার ডিফেন্স সিস্টেম। এতক্ষণ আমরা তো ইন্ডিয়া নিয়ে কথা বললাম, আউট অফ ইন্ডিয়া নিয়ে কথা বললাম, তো এবার একটু আমাদের রাজ্য নিয়ে কথা বলা যাক। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আপনি এতদিন বর্ডার এরিয়াতে কাজ করেছেন, একটা পার্ট নিয়েছেন। তো
এই সেক্ষেত্রে মনে করছেন যে পশ্চিমবঙ্গে যে ইনফাল্ট্রেশন যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত? দেখুন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো কমপ্লেসেন্সি থাকা উচিত নয়। ফান্ডামেন্টালি বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের যে সীমানাটা রয়েছে সেই সীমানাটাতে কোন কোন প্রতিবেশী দেশের সাথে বা রাজ্যের সাথে আমাদের সীমানা রয়েছে। আমি দেশটার কথাই ধরে নিচ্ছি, আপনি যেটা মিন করতে চাইছেন। বাই অ্যান্ড লার্জ তো বাংলাদেশ আপনি বলবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবার এই স্ট্রেচটা একদম কুচবিহারের লালমনিরহাটের যে বর্ডারটা রয়েছে এপারে, ওপারটা লালমনিরহাট, এপারটা হচ্ছে কুচবিহার। তো 3 বিঘা করিডোর থেকে যদি আপনি স্টার্ট করেন, সেখান থেকে একদম সুন্দরবন পর্যন্ত পুরো ইস্টার্ন ফ্রিঞ্জটা হচ্ছে বর্ডার, এর ওপারটা হচ্ছে বাংলাদেশ। এখানে যে লাইনটা রয়েছে তার মধ্যে যেমন ল্যান্ড রয়েছে, রিভার রয়েছে, সেরকম একদম শেষ পার্টে ডাউন সাউথে কিন্তু সমুদ্র আছে। তাহলে আমরা আগে খুব অবজেক্টিভলি দেখে নিই যে কারা কারা বর্ডারে অপারেট করতে পারে বা কারা কারা এম্পাওয়ার্ড। ডেফিনেটলি মেজর পার্ট রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সেসের হাতে। বিএসএফ এর দুটো কমান্ড কাজ করে এখানে। নর্দার্ন কমান্ড নর্দার্ন বেঙ্গলের দিকটা কাজ করে, অ্যান্ড সার্দার্ন কমান্ড মালদার একটা অংশ পর্যন্ত কাজ করে। এদের হেডকোয়ার্টার ক্যালকাটাতে। বিএসএফ ছাড়াও এসএসবি বা সীমা সুরক্ষা বল, তাদের একটা ডিপ্লয়মেন্ট আছে কিছু কিছু জায়গাতে। আপনি যদি সুন্দরবনের দিকটাতে আসেন, যেখানে আমাদের ওয়াটার লাইনটা আমাদের বাংলাদেশের সাথে মিশে গেছে বে অফ বেঙ্গলের, সেখানে কিন্তু কোস্ট গার্ড আছে। তাহলে এই কোস্ট গার্ড বলুন, বিএসএফ বলুন বা এসএসপি বলুন, মোস্টলি আমি বিএসএফকেই বলছি, বিএসএফ এর নিজস্ব বোটও আছে। তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে বর্ডারকে নিরাপদ রাখা। নিরাপদ রাখা মানে ইনফিলট্রেশন বন্ধ করা। কেন পাচ্ছে না? আমি কিন্তু কোনো ফোর্সকে অ্যাকিউজ করছি না। আই এম নট কোয়েশ্চেনিং দেয়ার ইন্টিগ্রিটি, আই এম কোয়েশ্চেনিং দ্যার ইনএবিলিটি। পারছে না কেন? আপনি বর্ডার ভিজিট করুন, আপনি দেখবেন যে সমস্ত জায়গাতে অলমোস্ট এই ইস্টার্ন ফ্রিঞ্জটা আমি বলছি, বর্ডার রোড আছে। একদম আলাদা রোড, কিন্তু নট মেনটেন বাই পিডাব্লিউডি। ওটা কিন্তু মেনটেনই করে সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ যাতে মুভ করতে পারে তার জন্য বর্ডার রোড আছে। আপনি যান 2-3 কিলোমিটার অন্তর অন্তর কি 4 কিলোমিটার অন্তর অন্তর বিওপি আছে, বর্ডার আউটপোস্ট আছে, ওয়াচ টাওয়ার্স আছে, হিউজ ইনফ্রাস্ট্রাকচার আছে আপনার কাছে, নাইট ভিশন রয়েছে। আসছে কোত্থেকে, ঢুকছে কোত্থেকে? এবং তারপরে তো সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে বিএসএফ এর অপারেশনাল এরিয়া ইনক্রিজ করার 8 to 50 করার জন্য বলেছে। তো আগে এইটা ঠিকঠাক মতো করুক। পয়েন্টটা হচ্ছে যে আই থিঙ্ক যে বিএসএফ বা বর্ডারে যারা কাজ করছেন, তারা ডেফিনেটলি তাদের জেলাগুলো যারা বর্ডারে আছে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা উচিত। সমন্বয় যে একেবারে নেই আমি সেটা বলবো না, যে না একদম কোনো সমন্বয় নেই, দুটো বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে কাজ করেন, ইটস নট লাইক দ্যাট। বাট আমার মনে হয় যে ওদের কোনো জায়গাতে ইন্টেলের ঘাটতি হচ্ছে। কারণ হচ্ছে যে এটা যে ওপার থেকে ইনফ্লাক্সটা হবে, আপনি হয়তো প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নারে ফোর্স রাখতে পারবেন না, কিন্তু আপনার তো একটা মানে ইন্টেলিজেন্স থাকবে অ্যাক্রস দ্য বর্ডারে, যে এইরকম পয়েন্ট দিয়ে হতে পারে, এরা করতে পারে, হু আর দ্য পার্সনস যারা করছে। কিছুই না থাকলে আপনি তো সেই দরজায় এরকমভাবে দাঁড়িয়ে আছেন, দরজায় ঢুকতে দেবেন, এরকমভাবে তো একটা দরজা তো নয়, এটা বিশাল মানে 1000 কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা একটা স্ট্রেচ। আপনি কি করে প্রত্যেকটা পয়েন্টকে প্লাগ করবেন? ইন্টেল ফেলিওর হচ্ছে ওদের। আমার মনে হয় দে শুড ইমপ্রুভ দ্য টেকনোলজি অলসো। শুধু ম্যানুয়াল হয়ে যাচ্ছে বড্ড বেশি। গ্রামের লোকেদের সাথে কেন হচ্ছে আমি জানি না, কিন্তু আমি দেখেছি, আপনি যখন বললেন, হ্যাঁ, আই হ্যাভ স্পেন্ট এ কনসিডারেবল পার্ট ইন ডিফারেন্ট I should say responsible position, ইম্পর্টেন্ট কথাটা বলবো না, ইন বর্ডারিং ডিস্ট্রিক্টস। গ্রামের লোকে ট্রাস্ট অর্জন করতে পারছে না ওরা বিএসএফ। আপনি যে কাজটাই করুন না কেন, দেখুন আলটিমেটলি এটা একটা সার্ভিস, পাবলিক সার্ভিস। পাবলিকে যদি আপনি ট্রাস্ট না অর্জন করতে পারেন, খবরটা আপনাকে কে দেবে? গ্রামে বর্ডারিং এরিয়াতে লোকের শেল্টার নিলে
আমি আপনি নাও জানতে পারি, কিন্তু ওই লোকটা জানেন যে পাশের বাড়িতে কালকে এসে রয়েছে, অপরচুন মোমেন্টে ক্রস করে যাবে। তো এই ট্রাস্টটা অর্জন করতে পারছে না। আই ডোন্ট, মেবি ল্যাঙ্গুয়েজ প্রবলেম ইজ এ প্রবলেম। মানে অনেক লোক হয়তো নর্থার্ন ইন্ডিয়া থেকে আসেন, অন্য জায়গা থেকে। আই থিঙ্ক দে শুড এনগেজ মোর বেঙ্গলি নোয়িং অফিসার। বাঙালি কথাটা বলবো না, বেঙ্গলি নোয়িং অফিসার যারা বেশি করে করতে পারে। দে শুড আন্ডারস্ট্যান্ড মোর অফ দ্য লোকাল সিস্টেম। বিচ্ছিন্ন জীবের মতো ঘাড়ে বন্দুক নিয়ে হেঁটে গিয়ে লোককে ভয় দেখালে আপনি তো ইনফরমেশন পাবেন না। তো এই জায়গাটাকে ইমপ্রুভ করা দরকার আছে। এবং আমি আগেও বলেছি যে নিরাপত্তা একটা জায়গা যেখানে কখনোই কমপ্লাসেন্সি বা আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। সবসময় ইমপ্রুভ করে যেতে হবে, সবসময় ভাবতে হবে যে আমার থ্রেট কনসিস্টেন্ট আছে, আমাকে তার সাথে এগোতে হবে, আমাকে তার সাথে ম্যাচ করে আমাকে কাজ করতে হবে। থ্রেট কখনো বন্ধ হয় না। মানে সিকিউরিটি ইজ আ এভার গোয়িং সাবজেক্ট। একটা পয়েন্ট অফ টাইমে আমি আজকে শেষ, আর হলো না, আর তো কিছু হবে না, এরকম তো কিছু হয় না। ইটস এভার গোয়িং। তো ইউ হ্যাভ টু বি অন 24/7, মানে অন ইউর টোজ। কাউন্টার করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, লোকাল লোকের সাথে বাড়াতে হবে। এই 3-4টে ভার্টিক্যালস ঠিক মতো কাজ করলে আই থিঙ্ক এখন যে সিচুয়েশন আছে, শুধু আমি ইস্টার্ন বর্ডার বলবো না, আমি ওয়েস্টার্ন বর্ডার, পাকিস্তান বর্ডারও বলছি, রাজস্থানের দিকেও, আই থিঙ্ক সব জায়গাতে এই জায়গাটাকে ইমপ্রুভমেন্টের স্কোপ কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে আছে। শিখ রেজিমেন্ট এবং গোর্খা রেজিমেন্ট আছে। তো আমরা স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা যেভাবে ভূমিকা পালন করেছে একটা বিশাল দিক থেকে, তো বাঙালিদের কেন রেজিমেন্ট নেই কেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। স্বাধীনতা সংগ্রামে বাঙালির একটা উজ্জ্বল ভূমিকা ছিল। বাঙালির বীরত্ব, বাঙালির সাহস, শৌর্য গোটা ভারতবর্ষ দেখেছে। আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদেরই বীর সন্তান হচ্ছেন সুভাষচন্দ্র বসু। সেই সময়ে আজাদ হিন্দ বাহিনী তৈরি করা, কমপ্লিট আর্ম ফোর্সেস তৈরি করা একজন বাঙালি করেছেন, সুভাষ বোস। আমি সমস্ত ভারতবাসীর ঋণ স্বীকার করি। স্বাধীনতা সংগ্রামে প্রত্যেকের অবদান আছে, কিন্তু প্রত্যেকেই স্বীকার করবে যে বাংলার অবদান মানে সেকেন্ড টু নান। আমাদের বীরত্ব আমরা দেখিয়েছি। আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি থেকে শুরু করে যেভাবে আত্মত্যাগ করেছে বাঙালি, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছে, তাতে প্রমাণিত যে সাহসের ক্ষেত্রে, শৌর্যের ক্ষেত্রে, দেশপ্রেমের নিরিখে বাঙালি ভারতবর্ষের একটা অন্য প্লেস মানে ডিজার্ভ করে বা অকুপাই করে আছে, এটা সবাই স্বীকার করবে। আগেও বলেছি আমি সবার প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যেকটা যে সমস্ত রেজিমেন্টের নাম আপনি বললেন, প্রত্যেকটা রেজিমেন্ট তারা কিন্তু শৌর্যের সাথে, বীরত্বের সাথে ভারতবর্ষকে ডিফেন্ড করছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে মানে আমাদের কোনো রেজিমেন্ট নেই কেন? তো বাঙালি রেজিমেন্ট যেটার কথা ব্যবহার করলেন আপনি, এক্স্যাক্ট কারণটা আমিও জানি না। তবে ব্রিটিশরা ভারতবর্ষ যেহেতু আমাদেরকে খুব ভয় পেত, মানে দিল্লিতে যেই শাসন করে সে খুব বাঙালিকে ভয় পায়। বাঙালি শৌর্য, বীর্য, মেধাকে সবাই একটু ভয় পায়। তো ব্রিটিশরা বাঙালিদেরকে খুব ভয় পেত। তার জন্য ওরা চেষ্টা করেছিল বাঙালির গায়ে একটা নন মার্শাল রেসের তকমা লাগিয়ে দেওয়ার জন্য, যে যুদ্ধ বিগ্রহ নাকি এরা ঠিক মতো করতে পারবে না। হ্যাঁ, মজার কথাটা হচ্ছে যে যখন নর্থ ইস্ট দিয়ে সুভাষ বোস ঢুকে পড়লেন, তখন দেখলো যে বাঙালির নেতৃত্বেই প্রথম জাতীয় পতাকা উঠলো, এবং সেখানে একজন বাঙালি কমান্ডার, যিনি অবশ্যই একজন ICS অফিসার ছিলেন, কিন্তু আর্মি অফিসার ছিলেন না, কিন্তু কতটা বীরত্ব থাকলে বা থাকলে তিনি একটা পুরো আর্মিকে মানে কমান্ড করে নিয়ে এসে ভারতবর্ষে ঢুকে পতাকা উড়িয়ে দিলেন, পোর্ট ব্লেয়ার দখল করে নিলেন। থাকা তো উচিত ছিল, থাকা উচিত। আমাদের একটা গর্বের জিনিস হতে পারে এটা, কিন্তু কেন নেই সেটা আমি বলতে পারবো না। কিন্তু বাঙালির প্রতি অবিচারটা তো আজকের নয়, বাঙালির প্রতি অবিচারটা ঐতিহাসিক।
কোথাও না কোথাও আমরা তো অবিচারের শিকার সবসময় হয়েছি দিল্লি শাসকদের। অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।